নমস্কার। আজকে মদনমোহন তর্কালঙ্কার মহাশয়কে নিয়ে যেটা আমি বলছিলাম, যে এপিসোডটা আমি শুরু করেছিলাম, আজকে সেটা শেষ করব। তো মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের প্রিয় লেখক ছিলেন ভরতচন্দ্র বলে একজন খুবই বিখ্যাত লেখক। তিনি একটি বিদ্যাসুন্দর বলে একটি কাব্যগ্রন্থ লেখেন, যেটিকে মদনমোহন তর্কালঙ্কার মনে করেছিলেন যে এই বিদ্যাসুন্দর কাব্যগ্রন্থের থেকেও অনেক বেটার কাব্যগ্রন্থ উনি লিখতে পারবেন। তো সেই উদ্দেশ্যে উনি বাসব দত্ত বলে একটি কাব্যগ্রন্থ লেখা শুরু করেন এবং সবশেষে গিয়ে তার মনে হয় যে না, আমি আমার প্রিয় লেখক ভরতচন্দ্রকে হারাতে পারিনি। তাই উনি ঠিক করেন যে আমি আর কোনোদিন কাব্য লিখব না, কাব্যগ্রন্থ লিখব না। তার কারণ হচ্ছে যে তার কাছে তখন মনে হতে থাকে যে লেখক ভরতচন্দ্রই হচ্ছে শ্রেষ্ঠ এবং তার থেকে ভালো কাব্যগ্রন্থ আর কেউ লিখতে পারে না, আর কারোর পক্ষে লেখা সম্ভব নয়। এবার আসি মজার ঘটনায়। 1842 সালে সংস্কৃত কলেজ থেকে মদনমোহন তর্কালঙ্কার এবং বিদ্যাসাগর মহাশয় তাদের পড়াশোনা শেষ করেন এবং শেষ করার সাথে সাথেই মদনমোহন তর্কালঙ্কার মহাশয় 1842 সালেই কৃষ্ণনগর কলেজে অধ্যাপনার কাজ পান এবং সেখানেও তিনি সংস্কৃত ভাষাতেই অধ্যাপনা করছিলেন। তো এইভাবে চলতে চলতে হঠাৎই 1846 সালের 3রা এপ্রিল, আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে জয়গোপাল মহাশয়, যিনি ওনাদের কলেজের একজন অধ্যাপক ছিলেন, তো তিনি হঠাৎ করেই মারা যান। তো এবার ওই জয়গোপাল মহাশয়ের যে সংস্কৃত ভাষার প্রতি দক্ষতা, চাক্ষুষবোধ, কোনো কিছুই মানে ওনার মতো করে পড়ানোর মতো ক্ষমতা বিদ্যাসাগর মহাশয়ের তখন মনে হয়েছিল যে মদন ছাড়া আর কারণ নেই। তাই তিনি খুব জরুরি ভিত্তিতে মদনমোহন মহাশয়কে ডেকে পাঠান, চিঠি লেখেন তাকে কলকাতার বিশ্ববিদ্যালয়ে, মানে আমাদের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে এসে পড়ানোর জন্য, সংস্কৃত কলেজে এসে পড়ানোর জন্য। তো যাই হোক, প্রথমে মদনমোহন মহাশয় রিফিউজ করেন, কারণ তার কাছে মনে হয়েছিল যে তিনি যে দায়িত্ব নিয়ে কৃষ্ণনগর কলেজের অধ্যাপনা করছেন, সেই দায়িত্ব ছেড়ে হঠাৎ করে চলে আসাটা একটা দায়িত্বহীনতার পরিচয় দেবে এবং তার ওপর অনেক ছাত্র, অনেক স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে। তো তাই জন্য তিনি প্রথমে রিফিউজ করেন, কিন্তু পরবর্তীকালে উনি মোটামুটি 1846 সালের 27শে জুন, মানে জয়গোপাল মহাশয় মারা যাওয়ার ঠিক 3 মাস, এপ্রিল মে জুন, হ্যাঁ 2 মাস পরে উনি সংস্কৃত কলেজে এসে যোগ দেন। এবার একটা মজার কথা হচ্ছে, সংস্কৃত কলেজে এসে যোগ দেওয়ার পর মদনমোহন মহাশয় যে ভাষাটা পড়াতেন, মানে সংস্কৃতই পড়াতেন, সংস্কৃতের যেটাকে আমরা এখন বলি লিটারেচার, মানে সাহিত্য ভাগটা তিনি যে পড়াতেন, সেই সাহিত্য ভাগের প্রতি স্টুডেন্টদের এত ভালোবাসা, এত প্রেম, এত ইন্টারেস্ট জেগে গেল যে সেই সাহিত্যের ক্লাস, মানে সে যত সকালেই হোক, যেভাবেই হোক, কোনো স্টুডেন্টই নাকি অনুপস্থিত থাকতেন না, সবাই প্রেজেন্ট থাকতেন। তো এখানে একটি মজার ঘটনা হলো, একদিন বিদ্যাসাগর মহাশয়ের কাছে বেশ কিছু পাড়ার মানুষ এলেন, মানে পাড়ার মানুষ বলতে আমাদের সংস্কৃত কলেজের চারপাশে যে সমস্ত বসবাস করতেন, যারা চারপাশে যারা থাকতেন, সেই রকম কিছু বয়োজ্যেষ্ঠ, ওই সমস্ত বাড়িরই কিছু বয়োজ্যেষ্ঠ মানুষজন এসে কলেজে এসে বললেন যে আমরা বিদ্যাসাগর মহাশয়ের সাথে যোগাযোগ করতে চাই, আমাদের কিছু আবেদন করার আছে, কিছু কথা বলার আছে। তো সেই বিশেষে তখন ওখানকার যারা ছিলেন, যে দায়িত্ববান ছিলেন বিদ্যাসাগর মহাশয়ের সাথে, তাদেরকে যোগাযোগ করার জন্য তারা নিয়ে গেলেন। তো তাদের গিয়ে একটাই কমপ্লেন ছিল যে আপনার একটি ক্লাসের জন্য আমার পরিবারের, মানে তাদের অনেকেরই কমপ্লেন ছিল যে তাদের পরিবারের মেয়ে বউরা ছাদে উঠতে পারে না। তো আমরা দেখেছি যে উত্তর কলকাতা সাইডের বাড়িগুলো কীরকমই হয় এবং সেখানকার ছাদ, সেখানকার বাড়ি খুব লাগোয়া লাগোয়া হয়। তো সেরকমই কেন উঠতে পারেন না, বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করাতে বললেন যে না, আপনার কলেজের ছেলেরা অবাক দৃষ্টিতে আমাদের বাড়ির মেয়েদের দিকে তাকিয়ে থাকে, হাসে মিটিমিটি করে, তো আমাদের মেয়েরা এই পরিস্থিতিতে খুব অস্বস্তি বোধ করে, তাই তারা উঠতে পারেন না। তখন বিদ্যাসাগর মহাশয় বললেন, আচ্ছা কোন ক্লাস থেকে আপনার এরকম ছাদ দেখা যায়, বা কোন ক্লাস থেকেই বা এইরকম ছেলেরা এরকম অসভ্যতাম করে থাকেন? তখন ওনারা বললেন, কেন, আপনার যে অধ্যাপক আছেন মিস মদন মোহন, ওনার ক্লাস থেকে। তো এটি শুনে তো বিদ্যাসাগর মহাশয় তীব্র রেগে গেলেন, মানে তিনি বিশ্বাসই করতে পারছেন না যে মানে সেই সময় এই ধরনের একটা অভিযোগ খুবই গুরুতর অভিযোগ ছিল। এখন হয়তো
কোনো ব্যাপার না, কিন্তু সেই সময়ের এই ধরনের অভিযোগ খুবই গুরুতর অভিযোগ ছিল। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে পাড়া প্রতিবেশী লোকজন এইভাবে অভিযোগ করে যাবেন, সেটা মেনে নেওয়াটা খুবই লজ্জাজনক ছিল। তো এইরকমই এই অভিযোগ আসার পর মদনমোহন বেশ কিছুদিন পরে তো এরকম ক্লাস চলছে, মদনমোহনের ক্লাস চলছে, ছাত্ররা তো অবলীলায় তার সাথে ক্লাস করছে। কখনো মদনমোহন গান গাইছেন, কখনো মদনমোহন কবিতা বলছেন, তার প্রত্যুত্তরে ছাত্ররা গান গাইছে, কবিতা বলছে, হা হা হি হি ক্লাসের মধ্যে হচ্ছে। তো এই সব কিছু বিদ্যাসাগর মহাশয় বেশ কিছুটা দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করতে থাকলেন। এবং যখন একেবারে ক্লাস বেশ জমে গেছে, তখন হঠাৎ করে বিদ্যাসাগর মহাশয় ক্লাসে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে মদনমোহন মানে ঢুকে যাওয়াতে ছাত্ররা একটুখানি চকিত হয়ে গেল। মানে বিদ্যাসাগর মহাশয় খুব রিজার্ভ টাইপের মানুষ ছিলেন, খুব বেশি কথা বলতেন না। তারপর ছাত্রদের সাথে ইয়ার্কি ফাজলামো এগুলো উনি পছন্দ করতেন না। তো ছাত্রদের চোখেও বিদ্যাসাগর মহাশয়ের একটা আলাদা স্থান ছিল। তো ছাত্ররা হঠাৎ করে ওইভাবে স্যারকে ক্লাসে ঢুকতে দেখে অবাক হয়ে সবাই চুপ করে গেলেন। তো হঠাৎ তখন সবাই চুপ করে যাওয়াতে মদন পিছন ঘুরে দেখলেন যে বিদ্যাসাগর মহাশয় দাঁড়িয়ে আছেন। তো উনি বললেন, হ্যাঁ ঈশ্বর বলো কি হয়েছে। তখন উনি বললেন যে তুমি এইভাবে ক্লাস করো। মানে রাগে, মানে বিদ্যাসাগর মহাশয়ের রাগে মুখ মানে লাল হয়ে ফেটে পড়ছে, এরকম অবস্থা। তুমি এইভাবে ক্লাস করো, তুমি স্টুডেন্টদের এইভাবে পড়াও। এরকম অভিযোগ এসছে যে ক্লাস থেকে স্টুডেন্টরা পাশের বাড়ির মেয়েদের উকিঝুঁকি করে, তাদেরকে দেখে হাসাহাসি করে। এ কি অসভ্যতা, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এইসব চলবে না। তো ওই যে আগে বলেছিলাম, মদন ঈশ্বরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। দুই বন্ধু প্রাণের থেকেও বেশি ছিল মদন মোহনের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তো তিনি কোনোদিনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মুখের ওপর কোনো তর্ক বা অপমান কিছুই করেননি। উনি সবসময় মজার ছলে, হাসির ছলে উত্তর দিয়েছেন। তো এক্ষেত্রেও উনি ঠিক এটাই করলেন, হাসির ছলে বললেন, হে ঈশ্বর, বসন্তকাল, পড়ানো হচ্ছে স্বয়ং কালিদাসের মেঘদূত, পড়াচ্ছেন স্বয়ং মদন। সুতরাং ছাত্রদের মন যদি একটু ব্যাকুল, সামান্য চঞ্চল হয়ে ওঠে, তাতে তেমন তো কোনো দোষের কিছু নেই। খুব শান্তভাবে, খুব স্নিগ্ধভাবে এই ধরনের উত্তর দেওয়ার পর বিদ্যাসাগর মহাশয় বুঝতে পারলেন যে তাকে এইভাবে উত্তর দেওয়াতে, মদনমোহন মহাশয় এইভাবে উত্তর দেওয়াতে ছাত্ররা বেশ মনের মনে খুশি হয়েছেন। তো তারা মুচকে মুচকে হাসতে থাকলেন। এবং এই উত্তরটা বিদ্যাসাগর মহাশয় মদনমোহনের কাছ থেকে আশা করেননি। কারণ যখন উনি কলকাতায় আসেন কৃষ্ণনগর কলেজ ছেড়ে, তখন বেশ কিছুদিন উনি মদনমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সাথে থাকতেন। এবং সেখানে বিদ্যাসাগর মহাশয় তাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়েছিলেন কিভাবে ক্লাস করাতে হবে, কি পড়াতে হবে, কতদূর পড়াতে হবে, কতটা ছাত্রদের ঢিল দিতে হবে, সব কিছু। তো এত কিছু বোঝানোর পর মদনমোহন মহাশয়ের এই ধরনের উত্তর বা মদনমোহন মহাশয়ের এই ধরনের আচরণ বিদ্যাসাগর মহাশয় মেনে নিতে পারলেন না। এইভাবে ধীরে 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 আস্তে আস্তে দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছেদ হতে থাকলো। এবার আরেকটা ঘটনায় আসি। মদনমোহন মহাশয়ের স্ত্রী ছিলেন, তার নাম ছিল নৃত্যকালী। তো উনি ঠাকুরপো হিসেবে ঈশ্বরচন্দ্র মহাশয়কে যথেষ্ট স্নেহ করতেন, যথেষ্ট ভালোবাসতেন, নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন। তো এরকমই একদিন ঈশ্বরচন্দ্র মহাশয় কলেজ থেকে ফেরার পথে হঠাৎ মনে হলো যে একটু বৌঠানের কাছে যাই, বৌঠানের সাথে দেখা করি। তো উনি গেলেন বৌঠানের সাথে দেখা করতে। তখন বৌঠান দুপুরের আহার গ্রহণ করছেন। এমন সময় ঈশ্বরচন্দ্র হাজির হওয়াতে বৌঠান তো ইতস্তত বোধ করে বললেন যে, তুমি এমন সময় এলে, আমি তোমায় কি খেতে দেবো? আমার তো ঘরে এই মুহূর্তে কোনো রান্না নেই। তো তখন ঈশ্বরচন্দ্র মহাশয় বললেন, বৌঠান, তুমি তোমার পাতে যা আছে সেটাই দাও। এবার বৌঠান ইতস্তত বোধ করছেন যে পাতের এঁঠো খাবার ঠাকুরপোকে দেব। তো ঈশ্বরচন্দ্র কিছুটা বলপূর্বক বা জোর জবরদস্তি করেই থালাটা বৌঠানের হাত থেকে নিয়ে খেতে শুরু করলেন। এমন সময় বাড়িতে প্রবেশ করলেন মদনমোহন মহাশয়। তো এই প্রসঙ্গে আমি কথাটা বলছি কারণ সেই আমলেও একটা মানুষ কতটা উদার মনস্ক হতে পারেন, যে বৌঠানের থালায় ঠাকুরপো খাচ্ছেন দেখার পরেও তার মনের মধ্যে কিন্তু কোনো সংশয় আসেনি ঈশ্বরের প্রতি। কারণ তিনি ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসী ছিলেন, ঈশ্বরের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল এবং সম্পর্কের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল। সেই শ্রদ্ধা থেকে কিন্তু তিনি শুধু এটুকু বললেন যে, বাহ,
বৌঠান আর ঠাকুরপো মিলে সব খেয়ে নিলে, তাহলে আমি এখন কি করব? আমাকে এখন তাহলে আমার ধর্মপত্নীর এঁঠো থালাটাই দাও, আমি বসে বসে ওটাই চাটি। মানে উনি কতটা রসিকতার মানুষ ছিলেন, কতটা রসিকতা করতেন সবার সাথে। তো এবার সমস্যাটা তৈরি হলো, মদনমোহন মহাশয়ের 2 কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তো তাদের মানে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করেন, তাদের 2 কন্যা সন্তানের প্রায় পিঠাপিঠি বয়স ছিল, 2-2.5 বছরের, হয়তো তারা খুব বেশি হলে ছোট ছোট ছিলেন। তো সমস্যা যেখানে সৃষ্টি হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় চেয়েছিলেন যে মদনের 2 সন্তান বাংলা মিডিয়াম স্কুল, মানে যেটা আমাদের কি বলবো আপনাদের, চেয়েছিলেন যে বাংলা মিডিয়াম স্কুল, মানে বাংলা মিডিয়াম বলতে আমি বলতে চাইছি যেটা ব্রিটিশদের তৈরি কোনো স্কুলে যাতে তারা পড়াশোনা না করে, ঠিক আছে? তো কিন্তু মদনমোহন মহাশয় ওই যে উদার মনস্ক মানুষ, তার একটা আলাদা ঐতিহ্য, তার একটা আলাদা চিন্তা ধারণা। তো 2 কন্যা সন্তান যখন জন্মালো, ভুবনমালা আর কুন্দমালা, তো মদনমোহন মহাশয় কি করলেন, 1849 সালের 7ই মে এলিট ড্রিঙ্কওয়ার্ড, মানে বেথুন কলেজ যেটা আমরা জানি, সেই উনি একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন। তো মদনমোহন মহাশয় তার 2 কন্যাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালো। সেখান থেকেই শুরু হলো ঈশ্বরচন্দ্র মহাশয় এবং মদনমোহন মহাশয়ের মধ্যে তীব্র রাগ, তীব্র সংকট, 2 সম্পর্কের মধ্যে ছেদ। এবং আরেকটা জায়গায় আমি আসি, মদনমোহন মহাশয় খুব সহজ উপায়ে বাচ্চাদের শিশুমালা, যেটা বলেছিলাম শিশু শিক্ষার জন্য একটা বই লিখেছিলেন। তো সেখানে তিনি একটি কবিতা লিখেছিলেন, কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পার লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তো এই লেখাটা যখন বেরোলো, অধিকাংশ মানুষ ভেবেছিলেন যে বিদ্যাসাগর মহাশয় এই কবিতাটি লিখেছেন, কিন্তু না, লিখেছিলেন মদনমোহন মহাশয়। এবং 1949 সালে এই কবিতাটি যখন প্রকাশ পায়, অর্ধেক মানুষ লেখকের নাম না দেখেই সমাজে ছড়িয়ে গেছিল যে এটি বিদ্যাসাগর মহাশয় লিখেছেন। তো সেখান থেকে আস্তে আস্তে বোঝা যাচ্ছিল যে বাঙালি বিদ্যাসাগর মহাশয়কে এই মদনমোহন মহাশয়কে ভুলতে বসেছে। তখনও কিন্তু বিদ্যাসাগর মহাশয় একটা বইও লেখেননি। এইভাবে চলতে 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 2 বন্ধুর মধ্যে যখন বিশাল একটা বিবাদ শুরু হলো, তখন মদনমোহন মহাশয় সংস্কৃত কলেজ ছেড়ে দিলেন। সংস্কৃত কলেজ ছেড়ে তিনি আমাদের এখন বর্তমান যেটা বেথুন কলেজে শিক্ষকতা শুরু করলেন। এবং সেখানে তিনি যথেষ্ট সম্মানপূর্বকই শিক্ষকতা করছিলেন। কিন্তু বন্ধুর সাথে বিচ্ছেদটা বোধহয় মদনমোহন মহাশয় ঠিক মেনে নিতে পারছিলেন না। তো এত কিছু করার পরেও তিনি ধীরে ধীরে নিজেকে সমাজের থেকে গুটিয়ে নিতে শুরু করলেন, কিছুটা বলবো একাকিত্বে চলে যেতে শুরু করলেন। কারণ বিদ্যাসাগর মহাশয় আস্তে আস্তে বন্ধুর থেকে দূরত্ব শুরু করলেন। বিদ্যাসাগর মহাশয়ের থেকে মদনমোহন মহাশয়ের এগিয়ে যাওয়া, যেটা বিদ্যাসাগর মহাশয় এর আগেও মানতে পারেননি। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে যখন দূরত্ব সৃষ্টি হতে হতে চরম সীমায় পৌঁছে গেল, তখন মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের পাশে শুধুমাত্র ছিলেন বেথুন সাহেব। বেথুন সাহেব চেয়েছিলেন তার 2 কন্যা ভুবনমালা এবং কুন্দমালা যথেষ্ট ভালোভাবে শিক্ষা জগতে এগিয়ে যাক, এবং তারা এগিয়েও ছিলেন। পরবর্তীকালে তারাও শিক্ষকতা করেছেন। এবং বেথুন সাহেব যতদিন ছিলেন, মানে মদনমোহন মহাশয় যতদিন জীবিত ছিলেন, বেথুন সাহেব তাকে সম্মানের সাথে সম্মানপূর্বক বেথুন কলেজে শিক্ষকতা করার সুযোগও দিয়েছিলেন। তো এখানেই একটা ছোট্ট কথা, এই যে কোথাও একটা মনোমালিন্য থেকে সম্পর্কগুলো ছেদ হতে থাকে, সেটা বন্ধুত্বের সম্পর্কই হোক, পারিবারিক কোনো সম্পর্কই হোক, বা স্বামী স্ত্রী সম্পর্কই হোক। তো ছোট ছোট মনোমালিন্যগুলোকে যদি আমরা একটুখানি দূরে রেখে বা ইগনোর করে এগিয়ে গিয়ে চলতে পারি, তাহলে এরকম অনেক সম্পর্ক হয়তো বেঁচে যেতে পারে। আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাঙালি সমাজে এখন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে।
কিন্তু তাও বলবো আপনারা অভিভাবকরা যদি এরকম ছোট ছোট গল্প ওনাদের শোনাতে পারেন বা পড়াতে পারেন, আফটার অল আমাদের কালচার, আমাদের সংস্কৃতি কিছুটা হলেও হয়তো ওদের মধ্যে থেকে যাবে। আজকে এই পর্যন্তই। এর পরবর্তী গল্প তোমাদের বলবো আমি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় যেটা বলবো সেটা হচ্ছে উনি কিন্তু সতীদাহ প্রথার জন্য প্রথম থেকেই কিন্তু লড়েননি। ওনার জীবনের একটি বড় ঘটনা ওনাকে সতীদাহ প্রথার রোধ করার জন্য ওনার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছিল, এবং সেই ঘটনাটা কি আমি তোমাদের জানাবো। আজকে এই পর্যন্তই। নমস্কার।